আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে 16 মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন 16 মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর 10 বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবে। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আর একটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেক দিন ছিল। আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসের যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করত, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশে সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, যে এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিং গুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত, এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে
এই যে সিরিজ বৈঠকগুলো হচ্ছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে, এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে, এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন। এবং সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না, যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে, এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে। একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল, এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন, এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে, এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর, এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়েই দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে, ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আর একদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথে বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকার ভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল, আর ভারত হলো তাদের বন্ধু। সভাপতি, যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না, এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে, এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা, তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই, এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল।
কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতায় হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। প্রিয় বন্ধুরা, আগামীকাল বিজয় দিবসে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত থাকবো। আমাদের সিডনিতেও একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে। কাল সম্ভবত আমি হয়তো এই এপিসোড নাও করতে পারি। সেই জন্যই আপনাদের আবারও আগাম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বিজয় একদম কাছে চলে এসেছে। যখন পাকিস্তানি হানাদার বাহিনী টের পেয়েছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন মেজর জেনারেল রাও ফরমান আলীর প্ল্যান অনুযায়ী তারা বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য বুদ্ধিজীবী হত্যায় মেতেছিল। মূলত 31শে মার্চ থেকে বিভিন্ন পর্যায়ে বাঙালির বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছিল, কিন্তু 14ই ডিসেম্বর রাতে সর্বাধিক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আজকে সেই দিন 14ই ডিসেম্বর আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের। সেই সাথে আমরা স্মরণ করি 30 লক্ষ শহীদের এবং 4 লক্ষ মা বোনের, যাদের আত্মদানের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা, এবং যার নেতৃত্বে, যার নামে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে বাংলাদেশে একটি সরকার রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। সুতরাং স্বভাবতই জাতীয় পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যতটা শ্রদ্ধার সাথে, গুরুত্বের সাথে পালিত হবার কথা, সেটা এখন আর হয় না। 16ই ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড গত বছরও হয়নি, এবছরও হবে না। তারপরেও দেশে বিদেশে যথেষ্ট ভাব গাম্ভীর্যের সাথে এই দিবসটি পালিত হচ্ছে। আমাদের সিডনিতে আজকে পালিত হচ্ছে আওয়ামী লীগের উদ্যোগে। আজকে আমি নিউক্যাসল গিয়েছিলাম। নিউক্যাসলে সেখানে একটা বাংলা স্কুল আছে, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা বাংলা শেখে। তারা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এই বুদ্ধিজীবী দিবসটির সাথে অনেক শোক জড়িত। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তাম। আমাদের দুজন শ্রদ্ধেয় বরেণ্য চিকিৎসক, শহীদ ডাক্তার ফজলে রাব্বি এবং শহীদ ডাক্তার আলিম চৌধুরী। ফজলে রাব্বি এবং আলিম চৌধুরী দুজনই অধ্যাপক ছিলেন।
তারাও এই দিনে শহীদ হয়েছিলেন। বুদ্ধিজীবী দিবসের কথা যখন বলছি, যখন শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমার এক ছোট বোনের বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদ আলতাফ মাহমুদ, তিনি অবশ্য আগস্ট মাসের শেষে শহীদ হয়েছিলেন। তেমনি অনেক বুদ্ধিজীবী আমাদের এই স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন। এই কথা যখন বলছি, তখন আজকে আমাদের সিডনিতে বাংলাদেশ সময় 1:40, দুপুর 1:40-এর দিকে বন্ডাই বিচ, সিডনির অন্যতম আইকনিক বিচ, প্রশান্ত মহাসাগর তীরে তাসমান সাগর, আসলে তাসমান সাগরের একটা সৈকত, এই বন্দাই বিচে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এখানে অস্ট্রেলিয়ার জিউস সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হানুকা পালন করছিলেন। এই হানুকা একটা খুব ঐতিহাসিক উৎসব। প্রায় 2000 বছর আগে জেরুজালেমে তারা তাদের একটি উপাসনালয় পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে উপাসনালয়ে বাতি জ্বলবার জন্য একদিনের তেল ছিল, কিন্তু অলৌকিকভাবে 8 দিন সেই উপাসনালয়ে বাতি জ্বলেছিল এবং যে কারণে হানুকা উৎসবটি 8 দিন ধরে হয়। আজকে ছিল সেই উৎসবের প্রথম দিন। সাধারণত তাদের ক্যালেন্ডার অনুযায়ী, ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের দিকে হয়। তো আজকে সেখানে 1000 খানেকের বেশি জিউস সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বন্দাই বিচে অনেক পর্যটক, স্থানীয় লোকজন উপস্থিত থাকেন। সেই সময় হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী উপস্থিত হয়ে র্যান্ডম গুলিবর্ষণ করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন নিহত হয়েছেন, 18 জন হাসপাতালে আছেন এবং আরো অনেককে লোকালি প্যারামেডিক্সরা ট্রিটমেন্ট দিয়েছেন। এই যে 12 জন নিহত হয়েছেন তার মধ্যে একজন সন্ত্রাসী, সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আর আরেকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। সিডনি জুড়ে শোক বিরাজ করছে এবং আমরা সবাই ভীষণ শোকার্ত, কারণ অস্ট্রেলিয়া একটা শান্তিপূর্ণ দেশ। যে কোনো শহর বলেন, সিডনি বলেন, এটা আমাদের অস্ট্রেলিয়া না। আমরা যে অস্ট্রেলিয়াকে চিনি সেই অস্ট্রেলিয়া সন্ত্রাসের দেশ না। স্বভাবতই আজকে আমাদের টেলিভিশন বা অন্যান্য সংবাদ মাধ্যম জুড়ে এই বন্দাই বিচের এই ঘটনা প্রচারিত হচ্ছে এবং আমরা সবাই ভীষণ শোকার্ত। মানে একদিকে 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, হায়েস্ট নাম্বার এদিন হত্যা করা হয়েছিল, এবং বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী যারা ছিলেন রাজাকার আল বদর আল শামস। এই আল বদর আল শামস, রাজাকার, এদেরই উত্তরসূরি হলো আজকের জামাত শিবির। তো আজকে জামাত শিবিরের আচরণ দেখেই বোঝা যায় যে 71-এ তাদের পূর্বসূরীরা কি নৃশংস ছিল। তো এই দিনেই সিডনিতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটল এবং জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ এই ঘটনা ট্যাকেল করেছে। একটা ভিডিও দেখলাম যে একজন অস্ত্রধারী গুলি করছে এবং পেছন থেকে দৌড়ে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পেছন থেকে যেভাবে জাপটে ধরলেন এবং তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিলেন। Look at this. Sneaking up from behind a car in the car park at Bondi and tackling him.
managing to rest. আজকে পুরো অস্ট্রেলিয়া জুড়ে এই জিউস কমিউনিটির প্রতি সংহতি জানানোর দিন, তাদের পাশে দাঁড়ানোর দিন, তাদের শোকে সমব্যথী হবার দিন। আমরা সবাই মর্মাহত। আমরা যারা মারা গেছেন সেই সব নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া করি। তাদের পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই, অস্ট্রেলিয়ায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। প্রিয় বন্ধুরা, আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবার পরিকল্পনা ছিল, কিন্তু মনটা খুব খারাপ। এই পর্বটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে 2024 সালে ক্ষমতা দখল করে জামায়াত ইসলামী ইউনূসকে বসিয়েছে নামমাত্র শাসক হিসাবে, কিন্তু মূল শাসন এখনো তাদের হাতে এবং হয়তো এরপর তারা ক্ষমতা দখলও করতে পারে। কিন্তু ক্ষমতা দখল করেই তারা মূল কাজটি শুরু করেছিল মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে আক্রমণ করা, বিতর্কিত করা এবং তাদের নিজেদের ইতিহাসকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ করে তোলা। কিন্তু তারা তো মুক্তিযুদ্ধের ইতিহাসের কুৎসিত ভিলেন, আর ভিলেন যখন নায়ক হওয়ার চেষ্টা করে তখন ব্যাপারটা ভয়ঙ্কর এবং নগ্ন হয়ে ওঠে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাস নিয়েও তারা যা বলছে, আর তাদের প্রভু পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলরা যা বলছে, তা মিলিয়ে আপনারাই সিদ্ধান্ত নিন কারা দোষী আর কারা দোষী নয়। আর কোনো অপরাধ ছাড়া যে আওয়ামী লীগ জামায়াতকে শাস্তি দেয়নি, নিষিদ্ধ করেনি, তার প্রমাণও আপনারা এতদিনে পেয়ে যাওয়ার কথা, যদি আপনাদের চোখ কান খোলা থাকে আর কি, যদি আপনারা বিশ্বাস করতে চান। আর একটা জায়গা থেকে এই আলোচনা শুরু করা জরুরি। ইতিহাসে বড় অপরাধ কখনো সরাসরি অস্বীকারেই চাপা পড়ে না, চাপা পড়ে পরিকল্পিত বিভ্রান্তি তৈরির ফলে। ৭১-এর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে ঠিক সেটাই হয়েছে। আজও আল বদরদের সদস্যরা বা উত্তরসূরিরা, তাদের রাজনৈতিক উত্তরাধিকার জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা নির্দ্বিধায় বলছেন এটা নাকি পাকিস্তানের কাজ নয়, ভারতের ষড়যন্ত্র কিংবা যুদ্ধ শেষের বিশৃঙ্খলা। কিন্তু অপরাধ বিজ্ঞানের একটি পুরনো তত্ত্ব এই অস্বীকারকে উল্টো আরো শক্ত প্রমাণে পরিণত করে। এর নাম মিউচুয়াল রিক্রিমিনেশন বা পারস্পরিক দোষারোপ। এই তত্ত্ব বলে যে যখন একটি অপরাধী নেটওয়ার্ক ভেঙে পড়ে তখন তার সদস্যরা নিজেদের বাঁচাতে একে অপরের উপর দায় চাপাতে শুরু করে, আর ঠিক তখনই সেই পরস্পর বিরোধী বক্তব্য থেকেই অপরাধের আসল কাঠামো বেরিয়ে আসে। ৭১-এর পর পাকিস্তানি জেনারেলরা, আল বদরের অপারেটররা এবং জামায়াত নেতারা ঠিক এই কাজটি করেছেন। অস্বীকার করতে গিয়ে তারা এমন সব তথ্য স্বীকার করেছেন যা আর মুছে ফেলা যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজির বই দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান এই নীল নকশার বিস্তারিত বিবরণ দিয়েছে। নিয়াজি স্পষ্টভাবে বলেছেন, ঢাকার বেসামরিক প্রশাসনের দায়িত্বে থাকা মেজর জেনারেল রাও ফরমান আলী আলবদর বাহিনীকে ব্যবহার করে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বা পরিকল্পনা করে, তালিকা তৈরি করে, টার্গেট নির্ধারণ করে এবং নির্মূল করা সবই ছিল ফরমানের মস্তিষ্ক প্রসূত এবং ফরমানের নির্দেশে। এটি কোনো আবেগী অভিযোগ নয়, এটি পাকিস্তানের সেই সময়ের ইস্টার্ন কমান্ডের প্রধানের লিখিত বই, আত্মপক্ষ সমর্থনের
এরপর আসে রাষ্ট্রীয় আচরণের প্রশ্ন। নিয়াজিকে যুদ্ধাপরাধের দায়ে বরখাস্ত করা হয়, পেনশন বাতিল করা হয়। পাকিস্তান করেছে কিন্তু, অথচ যাকে তিনি গণহত্যার পরিকল্পনাকারী বলেছেন সেই রাও ফরমান আলীকে শাস্তি তো দেওয়া হয়নি, বরং পুরস্কৃত করা হয়েছিল পাকিস্তানে। তাকে ফৌজি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালক বানানো হয়, টানা 1 দশক তিনি সেই পদে থাকেন। এটা নিছক কাকতাল নয়, পাকিস্তান রাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে যে যুদ্ধে হেরেছে, কিন্তু বাঙালির মেধা ধ্বংসের কাজটি ঠিকই করা হয়েছে এবং যে করেছে তাকে তো পুরস্কৃত করতেই হবে। রাও ফরমান আলী নিজে অবশ্য অন্য গল্প বলেন। হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইয়ে তিনি নিজেকে নির্দোষ আমলা হিসেবে তুলে ধরেন। বলেন খুন খারাপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু বাঁচতে গিয়ে তিনি স্বীকার করেন জেনারেল নিয়াজির অফিসের সামনে আলবদরের কুখ্যাত সাদা মাইক্রোবাস তিনি দেখেছেন। জানতেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে একটি স্পেশাল কারাগারে রাখা হয়। একজন মেজর জেনারেল যিনি পুরো শহরের প্রশাসনের দায়িত্বে, এসব জানার পরেও যদি বলেন তিনি কিছু করেননি, এই দাবি যৌক্তিক তো নয়ই, বরং ভয়ঙ্কর চালাকি এবং নিজেকে বাঁচানোর অপচেষ্টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ আসে আলবদর এবং জামায়াত নেতাদের নিজেদের মুখ থেকেই। পাকিস্তানি আমলা আলতাফ গহর জানান তিনি বাঙালি কবি সানাউল হককে বাঁচাতে রাও ফরমান আলীর কাছে গেলে ফরমান তার ব্যক্তিগত ডায়েরি খুলে নাম কেটে দেন। এই ডায়েরির কথা নিয়াজিও বলেছেন। আরো ভয়াবহ বিষয় হলো জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বলেছিলেন তিনিও ফরমানের কাছে গিয়ে ডায়েরি থেকে নাম কাটানোর সুপারিশ করতেন। অজান্তেই তিনি স্বীকার করছেন মৃত্যুর তালিকা ছিল, একটি ডায়েরি মেনটেন করা হতো এবং সেই তালিকার মালিক ছিল রাও ফরমান আলী, আর জামায়াত নেতারা সেই তালিকার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এবং তারা জানতেন এই তালিকায় কাকে ঢোকানো হবে, কাকে বার করা হবে। কারণ রাও ফরমান আলীর পক্ষে তো ঢাকা শহরে বা বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে সেই সময়ের মানে কে বিখ্যাত কে অখ্যাত সব জানার কথা নয়। তাদের কাছে গোয়েন্দা তথ্য নিশ্চয়ই ছিল, কিন্তু জামায়াত নেতারা এই কাজটি করতেন। আজকে অস্বীকারের রাজনীতি এই কারণেই ধোপে টেকে না। আলবদরের সদস্যরা বলেন তারা কিছু করেননি, জামায়াত নেতারা বলেন পাকিস্তান দায়ী নয়, ভারত দায়ী। কিন্তু আশরাফুজ্জামান খানের নাখালপাড়ার বাসা থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে 20 জন শিক্ষকের নাম এবং কোয়ার্টারের নাম্বার পাওয়া যায়, যাদের লাশ পরে বধ্যভূমিতে মিলেছে। সেলিম মনসুর খালেদের লেখা আলবদর বিষয়ক বই, আলবদর প্রধান মুজাহিদের শেষ ভাষণ, সবকিছু আপনি যদি মিলায়ে পড়েন একদম দিনের আলোর মতো পরিষ্কার। আমি কেন এই ভিডিও করছি তাও আমি জানি না, কারণ হচ্ছে এই অস্বীকারের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছি। বাংলাদেশে বিএনপি জামাত ক্ষমতায় গেলেই এই ইতিহাসকে আবার তুলে নিয়ে আসা হয়, এটা খুব ক্লান্তিকর। এর সঙ্গে যদি আপনি মানে সময় রেখাগুলো যোগ করেন, অস্বীকারগুলো ভীষণ হাস্যকর হয়ে ওঠে। ভারতীয় জেনারেল জ্যাকব আত্মসমর্পণ করাতে নিয়াজিকে ব্লাফ দিয়েছেন, ঢাকার চারপাশে নাকি ভারতীয় বাহিনী পৌঁছে গেছে। বাস্তবে 16 ডিসেম্বর সকালের আগে ঢাকায় কোনো ভারতীয় বা মিত্র বাহিনী প্রবেশই করেনি। মার্কিন গোপন নথি দেখাচ্ছে যে 15 ডিসেম্বর বিকেল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল। অর্থাৎ 10 থেকে 14 ডিসেম্বর ঢাকা ছিল পুরোপুরি পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। কারফিউ, চেকপোস্ট, সেনা টহলের শহরে আলবদরে সাদা মাইক্রোবাস 10 থেকে 14 তারিখ ঘোরাফেরা করেছে, তালিকা ধরে মানুষ তুলে নিয়েছে, হত্যা করেছে। এটা সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদ ছাড়া অসম্ভব। আর আলবদর কারা? জামায়াতের ছাত্র এবং যুব সংগঠনের সশস্ত্র শাখা। এই সম্পর্ক কোনো অনুমান নয়, এটি তাদের নিজেদের লেখায়, বক্তব্যে, ডায়েরিতে এবং তাদের মুখপত্র
দৈনিক সংগ্রামের বিভিন্ন তথ্যে প্রকাশিত সংবাদ থেকে স্পষ্ট। এরপরও আপনাদের সত্য জানা প্রয়োজন তো? সত্যকে সত্য হিসাবে বিশ্বাস করতে শিখুন। কোনো অতিরঞ্জন এখানে দরকার নেই। সবচেয়ে বড় কথা হলো, জামায়াত অস্বীকার করলে ইতিহাস বদলে যায় না। আলবদর বললেই দায় মুছে যায় না। পাকিস্তানি জেনারেলদের পারস্পরিক দোষারোপ, জামায়াত নেতাদের বাঁচাতে গিয়ে করা স্বীকারোক্তি, আলবদর সদস্যদের নথি, সব মিলিয়ে একটি কথা খুব স্পষ্ট: বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটা ষড়যন্ত্রের গল্পও নয়, এটি ঠান্ডা মাথার পরিকল্পিত গণহত্যা। নকশা হয়েছিল পাকিস্তানি সেনা সদরে, বাস্তবায়ন হয়েছিল আলবদরদের হাতে, আর রাজনৈতিক ছায়া দিয়েছিল জামায়াত ইসলামী। অস্বীকার ইতিহাসকে মুছতে পারে না। জামায়াত ইসলামী অস্বীকার করছে, তারা অস্বীকার করে যখন তারা ক্ষমতা পায় তখন। এখন তারা ক্ষমতায়, আপনারাই তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, খারাপ না। বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তানদের তারা হত্যা করেছে, এই দায় তারা চাইলে মুছে ফেলতে পারবে? ইতিহাস তাদেরকে মুছে দেবে? আপনি মুছতে দিবেন? দিয়েন না, দিয়েন না। ক্ষমা করবে না। এই মানে মুক্তিযুদ্ধের প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। মানে আপনারা সেই ব্যক্তির ওয়াজ শোনেন যিনি বলে মুক্তিযুদ্ধের প্রজন্ম নাকি সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় ধোঁকাবাজ, এই স্বাধীনতা মিথ্যা। আপনাদের সত্যি মন খারাপ হয় না? সত্যি লজ্জা লাগে না? এই লোকের ওয়াজ শুনতে হবে আপনাদেরকে? ইসলামের নামে তারা এসব বলে, ধর্মের নামে। ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আমাদের ৭১ প্রজন্ম ছিল নিকৃষ্টতম প্রজন্ম। ৭১ প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না। যাই হোক, ভালো থাকুন সবাই।